আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পার্ট 9 এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের পার্ট দেখেননি তারা প্লেলিস্ট অথবা আই বাটন থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখতে পাই পরদিন সকালে রাজসভার সবাই শিমুর মহলের সামনে উপস্থিত হয় বিচার করার জন্য। অনেকক্ষণ পরে যখন সে হল থেকে বেরিয়ে আসে তখন ইয়ানকে এবং বাকি সবার মতামত অনুযায়ী দুয়ানজুর এই অবস্থার কারণে জিয়াংআইকেই দোষী করা হয়। শিমু তখন ইয়ানকে বলে সে যেন নিজের হাতে চাবুক আঘাত করে জিয়াংআইকে শাস্তি দেয়। তখন সবার সামনে জিয়াংআইকে শাস্তি দেওয়া হচ্ছিল আর ইয়ানকের চাবুকের আঘাত এতটাও সহজ ছিল না। জিয়াংআই প্রচন্ড ব্যথা পাচ্ছিল। এই শাস্তি তার ধারণার থেকেও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। আশেপাশের সব স্পিরিটগুলো বলছিল শিমু এতটা নির্দয় যে সে জিয়াংআইকেও ছাড়লো না, তাকেও মাফ করলো না। তখনই ভেতরে থেকে দুয়ানজু শিমুর নাম ধরে ডাকে। এটা দেখে শিমু ইয়ানকে শাস্তি চলমান রাখতে বলে আর এরপরে সে ভেতরে চলে যায়। এটা দেখে তো ইয়ানকে প্রচন্ড রেগে জিয়াংআইকে আবারও আঘাত করে। এই ক্ষত নিয়ে জিয়াংআই বাড়িতে ফিরে যায়। সেই ক্ষতগুলোর দিকে দেখে এবং বলতে থাকে এবার দিয়ে দ্বিতীয়বার হলো, তোমার কারণে আমি আবারও শাস্তি পেলাম বহু বছর পর। মানে সে তার প্রেমিক বাই এর কথা বলছিল। এত সব কিছুর পরেও পরদিন সকালে জিয়াংআই আবারও শিমুর কাছে যায় কিছু ঔষধ এবং অ্যান্টিডোট নিয়ে, যেগুলো দুয়ানজুকে সুস্থ করতে সাহায্য করবে। যখন সে চলে যাচ্ছিল শিমু তাকে জিজ্ঞাসা করে সে কি বাইকে ঘৃণা করে। তখন সে বলে হ্যাঁ। শিমু তাকে আরো ভালোভাবে ভেবে দেখতে বলে কারণ সে তো বাইকে ভালোবাসতো। এটা শুনে জিয়াংআই এখন উল্টো তাকেই বলে তাহলে সে কেন দুয়ানজুকে একসেপ্ট করছে না। তাকে সে দিনরাত সেবা করছে, তাকে বারবার প্রোটেক্ট করছে, তার জন্য রাজ্যের কাজগুলোকেও ফেলে রেখেছে, কিন্তু তারপরেও সে তাকে একসেপ্ট করছে না। কিন্তু কেন? এসব কিছু বলেই সে ওখানে থেকে চলে যায়। এরপরে শিমুর মন অনেক খারাপ হয়ে যায়। সে আসলে ভাবছিল দুয়ানজু একটা মানুষ যার সঙ্গে সে সারা জীবন কাটাতে পারবে না। চোখের পলকেই তাদের ভালোবাসার দিনগুলো শেষ হয়ে যাবে। কিন্তু এরপরে হয়তো তাকে অসহ্য যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। সারা জীবন দুয়ানজুকে তার মনে রাখতে হবে। যেই ভালোবাসার মানুষকে সে বেশি দিন কাছেই রাখতে পারবে না, সেটা শুরু করার কি প্রয়োজন? এসব কিছুই যখনই ভাবছিল তখনই দুয়ানজু ঠিক হয়ে যায়। সে দৌড়ে তার কাছে যায়। দুয়ানজুর জ্ঞান ফিরে আসে আর সে অনেক বেশি খুশি হয়ে যায়। তাকে জড়িয়ে ধরে। দুয়ানজু এখন তাকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি জানি তুমি কি ভয় পাও। তুমি এটাই ভয় পাও যে আমার বয়স হয়ে যাবে, আমি বুড়ো হয়ে যাব, তখন আমি মারা যাব। কিন্তু বিশ্বাস করো, ছোট্ট এই জীবনটাতে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসা দিতে চাই। আমরা ভ্রমের দুনিয়াতে যেই জীবন কাটিয়েছিলাম সেখানে দেখেই আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। এটা শোনা মাত্রই শিমু অনেক বেশি অবাক হয়ে যায়। কারণ শিমু মনে করেছিল ভ্রমের দুনিয়াতে সে শুধুমাত্র একাই এসব কিছু দেখেছে, কিন্তু দুয়ানজু আসলে এই সব কিছু মনে রেখেছে। এটা জানা মাত্রই সে ওই ভ্রমের দুনিয়ার সমস্ত স্মৃতিগুলো মুছে দিতে থাকে। কিন্তু দুয়ানজু তাকে বারবার বারণ করছিল ওই স্মৃতি মুছে ফেলতে। কিন্তু শিমু তার ভেতরে থাকা ওই সবগুলো স্মৃতি মুছে ফেলে যেগুলো তারা ভ্রমের দুনিয়া দেখেছিল আর বলতে থাকে তোমার এটা বলা উচিত হয়নি। দুয়ানজুর মুখ থেকে রক্ত বেরোয় আর সে বলে আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। শিমুর যদিও প্রচন্ড কষ্ট হচ্ছিল, তারপরেও সে নিজের বুকে পাথর রেখে সে ওখানে থেকে চলে যায়। এদিকে ইয়ানকে দেখতে পাই। সে বারবার শিমুকে কল্পনা করছিল। শিমুর প্রতি তার যতটা ভালোবাসা ছিল এখন দিন দিন যেন তার প্রতি তার রাগ ততটাই বেড়ে যাচ্ছিল। অন্যদিকে দুয়ানজুর যখন জ্ঞান ফিরে আসে শিমু তার কেয়ার করে, তাকে ওষুধ খাওয়ায়, তার মুখ মুছে দেয়। দুয়ানজু এখন তাকে বলে যে সে ওখানে যাওয়ার পরে কি কি ভ্রম দেখেছিল। তার ছোটবেলা থেকে যতগুলো কষ্টের স্মৃতি ছিল সেই সবকিছু তার সামনে এসেছিল আর তাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। শিমু এই সবকিছু শুনে আর তার সেবা করে। কিছুদিন পরে দুয়ানজু যখন পুরোপুরি সুস্থ হয়ে যায় জিয়াংআই তার সঙ্গে দেখা করতে আসে। সে তার জন্য কিছু গিফট নিয়ে এসেছিল আর একই সঙ্গে সে দুয়ানজু এর মনের আশাটাও পূরণ করতে চায়। দুয়ানজু শিমুর সম্পর্কে জানতে চেয়েছিল। এখন সে তার সঙ্গে বসে শিমুর অতীতের গল্প বলতে থাকে। সে তাকে জানায় শিমুর বাবা ছিল এই রাজ্যের একজন স্পিরিট। তিনি মানুষের দুনিয়ায় গিয়ে একটা মহিলাকে ভালোবেসে ফেলেছিলেন। শিমুর জন্ম যদিও স্পিরিট ল্যান্ডেই হয়েছিল, কিন্তু কিছুটা বড় হওয়ার পরে তার বাবা মা পৃথিবীতে চলে যায়। শিমু সেখানে আর সব মানুষদের বাচ্চাদের মতোই অনেক আনন্দেই দিন কাটাচ্ছিল। তার কোনো চিন্তা ছিল না, সে অনেক ভালো ছিল। সে এবং তার বাবা মা তারা সবাই অনেক সুখী ছিল এবং সুখী পরিবার ছিল। এভাবেই পৃথিবীতে তাদের দিন কাটতে থাকে। কিন্তু শিমুর মা যেহেতু মানুষ ছিল সেজন্য তিনি বয়স বৃদ্ধির সাথে সাথে স্বাভাবিকভাবেই মারা যান। সেই দিন শিমুর অনেক মন খারাপ ছিল। তার বাবা তাকে সান্ত্বনা দিয়েছিল আর এরপরে শিমু এবং তার বাবা স্পিরিট ল্যান্ডে ফিরে এসেছিল। একদিন যখন শিমুর বাবাও মারা যায় সেই দিন শিমুর মন অনেক খারাপ ছিল। তারপর থেকে সে অনেক উদাসীন থাকতো। কিন্তু স্পিরিট ল্যান্ডে তখন আর কোনো রাজা ছিল না। শিমুর বাবা যেহেতু স্পিরিট ল্যান্ডের রাজা ছিলেন তাই তিনি মারা যাওয়ার পরে সেই জায়গাটা খালি হয়ে যায় আর স্পিরিট ল্যান্ডের সবাই এই জায়গা দখল করার জন্য জাদুর লাঠির যে স্পিরিট ল্যাটার্ন আছে সেটার পেছনে পড়ে যায়।
অনেক স্পিরিটেরা এটার পেছনে পড়েছিল, কিন্তু শিমু তখন আসে। সে ওখানে থাকা অনেকজন স্পিরিটদেরকে মেরে ফেলে। সে নিজে তাদের সঙ্গে লড়াই করে অনেক বেশি আহতও হয়ে যায়। সবার সঙ্গে লড়াই করে তার অবস্থা যখন অনেক বেশি খারাপ হয়ে যায়, তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, তখন সেই স্পিরিট ল্যাটার্ন নিজে থেকেই তার কাছে আসে। এই ল্যাটার্ন তার শরীরের রক্ত গ্রহণ করে আর এরপরে তাকে একসেপ্ট করে নেয় মাস্টার হিসেবে। তারপরে সেই স্পিরিট ল্যাটার্ন থেকে শিমু অসীম শক্তি লাভ করে এবং সে হয়ে যায় এই ভয়েড ল্যান্ডের রানী। সে ছিল হাজারো বছরের মধ্যে সবথেকে শক্তিশালী একজন রানী, যাকে সব স্পিরিটরা মান্য করে এবং ভয় করে চলে। যখন থেকে শিমু এই রাজ্যের আসনে বসেছিল তখন থেকে সে একদম পুরোপুরি বদলে যায়। আগে তার মন যতটা নরম এবং চঞ্চল ছিল, রানী হওয়ার পরে তার মন পুরোপুরি বদলে যায়। সে নিজেকে একদম কঠোর মনের স্পিরিট বানিয়ে ফেলে। আর এত বছরে তাকে দেখে সবাই মনে করেছে তার কাছে হয়তো সবকিছুই আছে, পাওয়ার, ধন, সম্পদ, সবকিছুই। এই স্পিরিট ল্যান্ডের কেউই আসলে তার জন্য কখনোই কিছু ভাবেনি। আর আমিও যেইটুকু তার জন্য করতে পারি সেটাও আসলে তার জন্য অনেক কম। আসলে এত দায়িত্বের বোঝা তাকে এমনটা বানিয়ে দিয়েছে। দুয়ানজু এখন বুঝতে পারে বিষয়টা, কিন্তু সে বলে সে ওপরে থেকে এতটা কঠোর হলেও সে অনেক ভালো একটা মেয়ে আর সে অনেক বেশি চঞ্চল, কারণ আমি তাকে ভালোভাবে বুঝতে পেরেছি। তবে তাকে কেন সবাই 100 বছরের মধ্যে স্পেশাল বলে? জিয়াংআই বলে তাকে 100 বছরের মধ্যে এজন্যই স্পেশাল বলা হয় কারণ সে যে স্পিরিট লেটার অর্জন করেছে সেটাকে আজ পর্যন্ত কোনো স্পিরিট এত সহজে অর্জন করতে পারেনি। তার জন্য শত শত স্পিরিট প্রাণ দিয়েছে, লড়াই করেছে, কিন্তু কেউ এত সহজে তাকে অর্জন করতে পারেনি। অথচ সেই জাদুর লাঠি নিজে থেকেই শিমুকে একসেপ্ট করেছে এবং তাকে মাস্টার হিসেবে শক্তি দিয়েছে। এই জন্যই মূলত সবাই তাকে স্পেশাল বলে থাকে। দুয়ানজু এখন জিয়াংআইকে এই সবকিছু বলার জন্য অনেক ধন্যবাদ জানায় আর এরপরে সে শিমুর সঙ্গে গিয়ে দেখা করে। শিমু তখন তাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যায়। এটা ছিল এই ভয়েড ল্যান্ডের কবরস্থান। যেসব স্পিরিটেরা মারা যায় তাদের স্মৃতিতে এখানে কবর তৈরি করা হয়। শিমু তাকে ওই কবরগুলো দেখাচ্ছিল আর বলছিল, এই কবরে যারা শুয়ে আছে তারা একসময় আমার প্রেমিক ছিল। একসময় তাদেরকে আমি অনেক ভালোবেসেছিলাম। তাদের কেউ একজন আমার সঙ্গে 20 বছর, 50 বছর অথবা 100 বছর পর্যন্ত ছিল, কিন্তু তাদের মধ্যে কারো নাম এখন আর আমার মনে নেই। কারো প্রতি এখন আর আমি ভালোবাসা অনুভব করি না। তাদের মধ্যে কেউ কেউ মানুষও ছিল। তোমাকে আমি আজকে এগুলো এজন্যই দেখাতে নিয়ে এসেছি কারণ আমি তোমাকে বোঝাতে চাই তুমি হয়তো এখন আমাকে ভালোবাসো, কিন্তু একদিন সেই সময়টাও চলে আসবে যখন আমি তোমার নাম, গন্ধ সবকিছু ভুলে যাব। এমনকি তোমার চেহারা কেমন দেখতে, তোমার প্রতি ফিলিংস কোনো কিছুই আমার মনে থাকবে না। তাহলে এই সম্পর্ককে আগানোর কি মানে হয় বলো? আমি চাই তুমি পৃথিবীতে ফিরে যাও, সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করো, অন্য কাউকে ভালোবাসো এবং সুখে শান্তিতে একটা সংসার তৈরি করো। তুমি আর আমার সঙ্গে থেকো না। এসব কিছু বলেই সে ওখানে থেকে চলে যায়। তার এই কথা শুনে দুয়ানজু এবার অনেক বেশি কষ্ট পায় আর মনে মনে ভাবতে থাকে শিমুকে সে যতটা কঠোর হৃদয়ের মনে করেছিল সে তার থেকেও বেশি কঠোর। দূর থেকে ইয়ানকে এবং জিয়াংআই এই সব কিছু দেখছিল। জিয়াংআই এখন ইয়ানকে বলে, নাও এবার তোমার পথের কাঁটা দূর হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ফাইনালি এবার দুয়ানজু সত্যি সত্যি পৃথিবীতে ফিরে যাবে। তুমি তো এবার খুশি তাই না? বলে সে এমনিতেও সামান্য একটা মানুষ, তাকে সে রিজেক্ট করেই দিত। কিন্তু জিয়াংআই তাকে খোঁচা মেরে বলে, তুমি 300 বছরের শিমুকে যেটুকু বুঝতে পারোনি সে সামান্য মানুষে এই কয় বছরেই শিমুকে অনেক ভালোভাবে বুঝতে পেরেছে আর এজন্যই শিমু তাকে ভালোবেসে ফেলেছে। ইয়ানকেও তখন থেমে থাকে না, তখন সেও তাকে বাইকে নিয়ে খোঁটা দিতে থাকে যে বাই এত কিছু করার পরেও সে এখনো বাইকে ভালোবাসে। এইসব বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া এবং তর্কাতর্কি শুরু হয়ে যায়। এদিকে শিমু বাড়িতে ফিরে গিয়ে সেই কাঠের শিয়ালটা হাতে নিয়ে ভাবছিল আজ পর্যন্ত মনে হয় কেউ তাকে এতটা ভালোবাসেনি যতটা দুয়ানজু তাকে ভালোবেসেছে। এই পৃথিবীতে দুয়ানজুর মতো কেউ তাকে বোঝে না। আজকে প্রথমবারের মতো তার ইচ্ছে হচ্ছিল মানুষ হয়ে জন্মাতে। সে যদি মানুষ হতো তাহলে সে দুয়ানশুকে বিয়ে করত এবং তার সাথে হয়তো সুখে শান্তিতে থাকতে পারত। এইসব কিছু ভেবেই তার মন অনেক খারাপ হয়ে যায়। অন্যদিকে ইয়ানকে দেখি, যেই মেয়েটি জেলখানার দেখাশোনা করে অর্থাৎ ইয়ান, সে ওই মেয়েকে বলে জেলখানায় জিয়াংআইয়ের প্রেমিক বাই সে অনেক শক্তিশালী, যদি সে ওখানে থেকে বের হতে পারে তাহলে সে ভবিষ্যতে শিমুর জন্য বিপজ্জনক হতে পারে। তাই ইয়ান যেন তার উপরে নজর রাখে, সে যেন কিছুতেই ওখানে থেকে বের হতে না পারে। তখন ইয়ান তার হুকুম পালন করে। পরদিন জিয়াংআই শিমুর সঙ্গে গিয়ে দেখা করে। সে তাকে বলে দুয়ানজু এখানে থেকে চলে গিয়েছে। সে দুয়ানজুর সাথে এত খারাপ ব্যবহার না করলেও পারত। ছেলেটা হয়তো মনে অনেক কষ্ট পেয়েছে আর সে যাওয়ার আগে তার জন্যই গিফট রেখে গিয়েছে। এটা বলেই সে ওখানে থেকে চলে গেলে শিমু দেখতে পায় দুয়ানজু তার জন্য গিফট হিসেবে এই পুরো ভয়েড ল্যান্ডের একটা ম্যাপ এঁকেছিল, যেখানে ভয়েড ল্যান্ডের প্রত্যেকটা জায়গা অনেক ডিটেলসে আঁকা ছিল। এই গিফট তার অনেক বেশি পছন্দ হয় আর সে ওটা যত্ন করে রেখে দেয়। এদিকে দুয়ানশুকে দেখতে পাই, সে এখন পৃথিবীতে চলে গিয়েছিল এবং তার বন্ধুদের সঙ্গে দেখা করেছিল। তারা সবাই মিলে এখন নান্দু শহরে ফিরে যাবে। এখন আবারও ভয়েড ল্যান্ডের দৃশ্য দেখানো হয়। ভয়েড ভ্যালিতে কিছু স্পিরিটেরা ঢুকেছিল, তখনই তাদের উপরে অনেক পাওয়ারফুল একটা স্পিরিট অ্যাটাক করে দেয়।
জিয়াংআই এবং তার লোকেরা যখন সেখানে যায় তখন আশেপাশে কিছু একটা বুঝতে পেরে জিয়াংআই যখন গুহার ভেতরে প্রবেশ করে তখন দেখতে পায় এটা তার প্রেমিক বাই, কিন্তু তাকে ধরার আগেই বাই সেখানে থেকে কোথাও পালিয়ে যায়। পরদিন রাজসভায় শিমুকে এই বিষয়ে জানানো হয়। বাইয়ের কথা শুনে সেখানে থাকা সব স্পিরিটেরা ভয় পেয়ে যায়, কারণ তারা জানতো বাই কতটা পাওয়ারফুল। শিমু এখন এই বিষয়টা ইয়ানকে এবং জিয়াংআইকে সামলাতে বলে। এখন পৃথিবীর সিন দেখানো হয়, দুয়ান চু এবং ফেংকে দেখানো হয়। তারা সবাই এখন নান্দু শহরের রাজসভায় উপস্থিত ছিল। রাজা অনেক বেশি খুশি ছিলেন, কারণ 30 বছরে এই প্রথম তারা একসঙ্গে 3-4টা রাজ্য জয় করে ফেলেছে। এই সব কিছুর পেছনে যারা যারা সহযোগিতা করেছিল রাজা তাদের সবাইকে পুরস্কৃত করেন। তিনি ফেংকেও পুরস্কৃত করেন। শুধুমাত্র দুয়ানজুকে তার একটা ভুলের জন্য সেনাপতি থেকে তাকে কোর্টের কাউন্সিলর বানিয়ে দেওয়া হয়। মানে সবার প্রমোশন হয় আর তার ডিমোশন হয়।